সুস্বাগতম আবার একটি নতুন ভিডিওতে। আজ আমরা শুরু করতে চলেছি এবিটি এর SC29 পেজের সমস্ত কেমিস্ট্রি প্রশ্নোত্তরের সমাধান। চলো কথা না বাড়িয়ে প্রথম প্রশ্নের দিকে যাওয়া যাক। বলেছে বিশুদ্ধ দ্রাবক এবং দ্রবণের বাষ্পচাপ দেওয়া আছে P0 আর P। দ্রাব্য এবং দ্রাবকের পরিমাণ দেওয়া আছে N1 আর N2। ঠিক আছে, এটা কিন্তু লক্ষ্য করার বিষয় যে দ্রাব্যের পরিমাণ দেওয়া আছে N1 এবং দ্রাবকের পরিমাণ দেওয়া আছে N2। আবারও বললাম, এটা লক্ষ্য করার বিষয়। হ্যাঁ, এবার আমরা জানি যে P0 মাইনাস পি বাই P0 সমান সমান হয় কাই2। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আমরা তো এটাই জানি যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এদিকে এদিকে, হ্যাঁ এদিকে তাকাও। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কার সমানুপাতিক? দ্রাব্য যে রয়েছে তার মূল সংখ্যার সমানুপাতিক, মানে দ্রাব্যের মূল ভগ্নাংশের সমানুপাতিক, তাই না? দ্রাব্যের মূল ভগ্নাংশের সমানুপাতিক, মূল ভগ্নাংশের সমানুপাতিক। এবার বিষয়টা হলো যে আমাদের এখানে আমরা জানতাম আগে টু থাকলে আমরা জানতাম যে দ্রাব্যকে বোঝায়, কি থাকলে? টু থাকলে। কিন্তু বিষয়বস্তুটা হলো এখানে দিদিভাইরা আমাদের কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। কোশ্চেনটা ঘুরিয়ে এখানে দ্রাব্যের পরিমাণ দিয়েছি N1 তথা, তাহলে আমাদেরকে ইকুয়েশনটাকে কি লিখতে হবে বলতো? কাই1, তাই না? তাহলেই তো বুঝতে পারবো এটা কাই1। ওয়ান দিয়ে এখানে দ্রাব্যকে বোঝানো হয়েছে। দেখো, ওয়ান দিয়ে এখানে দ্রাব্যকে বোঝানো, তাহলে ইকুয়েশনটা কেমন দাঁড়ালো? N2 প্লাস N1 ইজ ইকুয়াল টু N1। এটাই তো মূল ভগ্নাংশের ইকুয়েশন, তাই না? মোট মূল সংখ্যার মধ্যে দ্রাব্যের মূল সংখ্যা কতটা রয়েছে সেটা হলো দ্রাব্যের মূল ভগ্নাংশ। আর যদি দ্রাবকের বের বের করতো তাহলে আমরা বের করতাম যে মোট গোটা মূল সংখ্যার মধ্যে দ্রাবক কতটা রয়েছে সেটা হলো দ্রাবকের মূল ভগ্নাংশ। আচ্ছা, আচ্ছা, এই ইকুয়েশনটাকে আমরা কি এইভাবে লিখতে পারি যে 1 - P/P0, তাই না? লেখা যায়? হ্যাঁ, অবশ্যই লেখা যায়। আচ্ছা, তারপর আমরা কি এটাকে এইভাবে করতে পারি যে ওয়ানটাকে আমরা এইদিকে রেখে বাদ বাকি পার্টটাকে যদি এদিকে নিয়ে আসতাম তাহলে কি হতো? অর্থাৎ -P/P0 এরকম এদিকে থাকতো, ওয়ানটাকে আমরা এদিকে নিয়ে চলে যেতাম, তাহলে কেমন হতো ব্যাপারটা? 1 - N1 ডিভাইডেড বাই N2 প্লাস N1 কেমন দাঁড়াতো? তাহলে পরবর্তীতে কেমন দাঁড়াতো দেখো, N2 প্লাস N1 মাইনাস N1 ডিভাইডেড বাই N2 প্লাস N1 এমন হতো। N1 N1 কেটে যেত, তাহলে পড়ে থাকতো N2 ডিভাইডেড বাই N2 প্লাস N1। হ্যাঁ কি না? এমনটা পড়ে থাকতো। এবার যেহেতু পি এর মান বের করতে বলেছে, দেখি আমরা কি বের করতে পারি। এখান থেকে ধরো যদি আমি পি এর মানটা বের করি, তাহলে পি ইজ ইকুয়াল টু P0 ইন্টু N2 ডিভাইডেড বাই N2 প্লাস N1, এটা হতো। হ্যাঁ কি না? তাহলে অপশন আমাদের সি নাম্বার আসতো। হ্যাঁ কি না? কারণ সি নাম্বার যদি আসে তাহলে বি নাম্বার তো কাতেই আসবে না, কারণ P0 তাহলে সেক্ষেত্রে বের করা যাবে না। আর উপরে N1 তো আসবে না, তাহলে অপশন আসতেছে আমাদের সি নাম্বার। বুঝতে পারলাম? নেক্সট, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। একই তাপমাত্রায় সম অভিসারক আইসোটনিক জোড়টাকে আমাকে শনাক্তকরণ করতে হবে। বাহ! আমরা জানি যে আইসোটোপ মানে সরি আইসোটনিক বলতে কি বোঝায়, যে দুটি দ্রবণের অভিস্রবণ চাপ তথা পাই যার মান নির্ভর করে সি আর টির ওপর সেটি সমান, তাহলে আমরা দুটো দ্রবণকে পরস্পরের আইসোটনিক সলিউশন বলি। ঠিক আছে, হ্যাঁ কি না? এবার আমাদের বের করতে হবে উত্তর, কিন্তু তার জন্য পায়ের মানটা নির্ভর করতেছে মেনলি কনসেন্ট্রেশনের উপর। হ্যাঁ কি না? কনসেন্ট্রেশনের উপর নির্ভর করতেছে। এবং তার সাথে সাথে এটাও জানা উচিত যে পায় একটা হলো কণা ধর্ম। কি ধর্ম? কণা ধর্ম বা সংখ্যাগত ধর্ম বলতে পারি, তাই না? সংখ্যাগত ধর্ম, অর্থাৎ সংখ্যাটাও তোমাকে ঠিকঠাক আনতে হবে। বুঝতে পারলাম? আচ্ছা, ঠিক আছে। এবার যদি আমরা প্রথম অপশনে দেখি, প্রথম অপশনে দেখলে কি হচ্ছে যে দাদা এখানে ইউরিয়া না
ভ্যান টক গুণকের মানটা এখানে 1 চলে আসতেছে, কারণ এটা হলো অদ্রাব্য টাইপের। কিন্তু এখানে Na আর Cl এর জন্য এখানে আলাদা একটা ফ্যাক্টর আসতেছে এখানে, কারণ ক্যাটায়ন অ্যানায়ন সংখ্যা আলাদা, Na প্লাস উৎপন্ন হবে এবং Cl মাইনাস উৎপন্ন হবে, তাহলে কণার সংখ্যা একটু আলাদা টাইপের, একই না? এবার আমরা পরবর্তীতে যাই, 2 নাম্বার। এখানে Na প্লাস Cl মাইনাস উৎপন্ন হচ্ছে, এখানে দুটো Na আর একটা SO4 উৎপন্ন হচ্ছে, কিন্তু গাঢ়ত্ব এখানে 0.02 আর এখানে গাঢ়ত্ব 0.01, একই না? বুঝতে পারলে কি বুঝতে পারলে না? এবার আমি যদি পরবর্তীতে যাই 0.3-তে যাই, 0.3 NaCl এ, 0.03 NaCl এ, NaCl সম্পূর্ণ যখন আয়নিত হয়ে যাবে, সম্পূর্ণ যখন আয়নিত হয়, স্বাভাবিক ব্যাপার আমরা জানি এটা Na প্লাস এবং Cl মাইনাস উৎপন্ন হয়। এবার কতটা হলো, কয়টা ক্যাটায়ন আয়ন উৎপন্ন হলো? দুটো। তাহলে একটা কাজ করি, আমরা জানি যে পাই সমান সমান আমরা লিখতে পারি ICRT, তাই কি না? এটা লিখতে পারি। তাহলে আমরা আইসির উপর নির্ভর করব পায়ের মানটা, কারণ আর তো সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটা ধ্রুবক, আর টি হলো উষ্ণতা, সেটাও ধ্রুবক, কারণ এখানে বলেই দিয়েছে একই তাপমাত্রা। তাহলে আইটা হলো আমাদের এখানে 2 দাঁড়ালো, তাহলে 2 ইন্টু 0.03 কত আসলো আমাদের? 0.06। আচ্ছা, প্রথমটা রবি সরবন চাপ ধরো 0.0, খুব ভালো। আমরা তাহলে MgCl2 জন্য যাই, 0.02 MgCl2 তে যদি তুমি এর সম্পূর্ণ আয়নিতে দেখো, তাহলে পাওয়া হলো Mg2 প্লাস এবং 2Cl মাইনাস। স্বাভাবিক ব্যাপার, এখানে দেখতে পাচ্ছ আই ফ্যাক্টর বা এন, যেখানে মান দাঁড়াচ্ছে 3। এবার 3 দিয়ে যদি 0.02 কে গুণা করো, তাহলে কত আসবে? স্বাভাবিক ব্যাপার, কত আসছে? 0.06। তার মানে হামেশাই আমাদের উত্তরটা, হামেশাই না সরি, মানে উত্তরটা আমাদের কত দাঁড়ালো? সি নাম্বারটা, তাই না? চলো নেক্সট। 0.05 ডিগ্রি স্ফুটনাঙ্কের উন্নয়নের জন্য 100 গ্রাম জলে, যেটা কেবির মান দিয়ে দিয়েছে, কত গ্রাম দ্রাব্য যোগ করতে হবে? দ্রাব্যের আণবিক ভরও বলে দিয়েছে। আচ্ছা, খুব ভালো বিষয়। এবার আমাদের জানতে হবে যে ইকুয়েশনটা আমরা কোনটা ইউজ করবো। যেহেতু স্ফুটনাঙ্কের উন্নয়ন চাইছে, আমরা ডেল টিভি নিয়ে নিব, সমান সমান কেবি নিয়ে নিব ইন্টু এম নিয়ে নিব, ঠিক আছে? মানে মোলালিটি নিয়ে নিব, এটা হলো মোলালিটি, লিটলটা। ডেল টিভির মান দিয়ে দিয়েছে 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড, একই না বেটা? আমরা বসিয়ে নিব। কেবির মান দিয়েছে 0.5, খুবই বিষয়। এবার W2 সমান সমান 1000 ডিভাইডেড বাই M2 ইন্টু W1। এবার প্রত্যেকটার মান আমরা বসিয়ে নিব। 0.05 সমান সমান 0.5। এবার আমরা জানি এখানে সবসময় মনে রাখবা 2 মানে দ্রাব্য, আর 1 মানে বোঝায় হলো দ্রাবক। কি বোঝায়? দ্রাবক। আর W মানে ভর, আর M মানে আণবিক মলিকুলার মাস। W2 মানে কি? W2 হলো দ্রাব্যের ভর, এটাই আমাদেরকে বের করতে হবে। M2 হলো দ্রাব্যের আণবিক ভর, যেটা দিয়ে দিয়েছে 200। আর W1 বলতে কত গ্রাম জল, এই 100 গ্রাম, তাই না? তাহলে এখানকার এখানকার যদি দুটো শূন্য, এখানকার একটা শূন্য নিয়ে 1000 আমি কেটে দিলাম। বুঝতে পারছি কিনা? একদম ঠিকঠাক। এবার একটা কাজ করি, এবার 0.05 কে 20 সাথে গুণ করে তাকে আমরা 0.5 দিয়ে ডিভাইড করি। খুবই সুন্দর বিষয়। এবার তাহলে আমরা W2টা পেয়ে যাব, পেয়ে যাবো কিনা? একদমই পেয়ে যাব। তাহলে আমাদের কত দাঁড়ালো? আমরা যদি পয়েন্টটা উঠাই, এখানে আসবে আমাদের কটা শূন্য? দুটো শূন্য। শূন্য শূন্য আমরা কেটে দিতে পারো। তারপর 2 দিয়ে আমি 5কে কাটতে পারি, 5 এবং 5 দিয়ে 5কে কাটা যেতে পারে। এবার এই পয়েন্টটা উঠালে এখানে শূন্য আসবে, আর 5 দিয়ে আমি 10কে কাটে 2 আনতে পারবো, অর্থাৎ ডাব্লিউটা আমাদের কত আসতেছে? 2। তাহলে উত্তর আসতেছে 2 গ্রাম। খুবই সুন্দর। চলো নেক্সট, 4 নম্বর কোশ্চেন দিকে যাই। হেনরির ধ্রুবক। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। আচ্ছা, এর আগে আমরা হেনরির সূত্রটা আগে জেনে নিই। দেখো, হেনরির সূত্রটা ছিল পি সমান সমান কে এইচ, তাই। এবার পিটা ছিল গ্যাসের চাপ, কি ছিল? গ্যাসের চাপ। এদিকে 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 তাকাও। এবার এক্সটা কি ছিল বলো তো? এক্সটা ছিল হলো তোমার দ্রবণে গ্যাসের আর কি মূল ভগ্নাংশ, গ্যাসের মূল ভগ্নাংশ, এক কথা মানে গ্যাসের মূল ভগ্নাংশ, গ্যাসের মূল ভগ্নাংশ, তাই না? ঠিক আছে, খুব সুন্দর।
এবার আমরা যত গ্যাস চাপ বৃদ্ধি করব গ্যাসের মধ্যে তরলের মধ্যে গ্যাসটা আর কি বেশি দ্রবীভূত হবে, তাই কি তো, একই না? এবার বিষয়টা হলো, আমরা যদি এখান থেকে কায়ের মানটা বের করি, আচ্ছা কায়ের মানটা বের করতেও হবে না, বাট আমরা যদি বের করি পি ইজ ইকুয়াল টু কেইচ আসতেছে, একই না? ঠিক কিনা? একদম। এরপর একটা জিনিস এখান থেকে তোমাদের না বল মানে না বললেই হয়, বলা উচিত, যে যে সমস্ত গ্যাস যে সমস্ত গ্যাস জলে দ্রাব্য, জলে দ্রাব্য, অতিমাত্রায় দ্রাব্য, ঠিক আছে, তাদের ক্ষেত্রে একটা দেখার বিষয় আছে যে সেক্ষেত্রে কেএইচ এর মানটা একটু তুলনামূলকভাবে বেশি। সরি, গ্যাস, যে সমস্ত গ্যাস জলে কম দ্রাব্য সেটা তো বললাম না, কারণ দেখতে পাচ্ছ এর সাথে তুলনামূলক সম্পর্ক, কে যদি বাড়ে তাহলে এটা কমে যাবে, একই না, দেখেই বোঝা যাচ্ছে। তো তার জন্য এটা আমি বললাম, কারণ অনেক সময় এটার উপরও কোশ্চেন দেয়, তো তাই আমি এটা বলে রাখলাম, আশা করি তোমরা জানো। এবার চলে আসি হেনরি ধ্রুবক কেএইচ এর মান কার উপর, আহ এর মান কার উপর নির্ভর করে, বা এগুলা ব্লাবলা সমস্ত জিনিস। বলেছে অধিক দ্রাব্য গ্যাসের ক্ষেত্রে বেশি হয়, কম দ্রাব্য গ্যাসের ক্ষেত্রে বেশি হয়, আর সমস্ত গ্যাসের ক্ষেত্রে একই হয়, গ্যাসের দ্রাব্যতার সম্পর্কে সম্পর্কিত নয়। এটা তো একদমই ভুল, দ্রাব্যতার সাথে সম্পর্কিতই তো হেনরি সূত্র। সমস্ত গ্যাসের ক্ষেত্রে একই হয়, নিছকে ভুল। এবার কম দ্রাব্য গ্যাসের ক্ষেত্রে এটি বেশি হয়, দেখো, কম দ্রাব্য, যারা কম দ্রাব্য, যারা কম মানে মূল ভগ্নাংশ যেখানে কম আছে সেটা আর কি দ্রবীভূত কম হতেছে, বুঝতে পারলে? তাহলে এটা হলো কম দ্রাব্য গ্যাসের ক্ষেত্রে বেশি। তো বুঝতে পারলাম, বুঝতে পারলে কি না, যে গ্যাসের মধ্যে মোল সংখ্যার পরিমাণ যদি কম হয় তাহলে কেএইচ মানে হেনরি ধ্রুবকের মান বেশি হবে, আর গ্যাসের মধ্যে মোল সংখ্যা কম যদি হয় তার মানে বুঝতে হবে সেই গ্যাসটা জলের মধ্যে কম দ্রাব্য, একই না এটা? তো তার জন্য আমরা বললাম কেএইচ এর মান কম দ্রাব্য গ্যাসের ক্ষেত্রে কি হয়, বেশি হয়। কি হয়? কম দ্রাব্য গ্যাসের ক্ষেত্রে বেশি হয়। ঠিক আছে, চলো আর কিছু কোশ্চেন, এখানে 4টা কোশ্চেন হয়ে গেল আমাদের সলভ। নেক্সট 5 নম্বর কোশ্চেনের দিকে যাই। বলেছে আদর্শ দ্রবণের ক্ষেত্রে কোনটি সঠিক না? জানো তো আদর্শ দ্রবণ কারা? যারা রাউল্টের সূত্র মেনে চলে, কি না? রাউল্টের সূত্র মেনে চলে। এবার রাউল্টের সূত্র মেনে চললে তো হবে না, হ্যাঁ, রাউল্টের সূত্রে যে শর্তগুলো ছিল সেটা, বিজ্ঞানী রাউল্টে যে শর্তগুলো সেটাও মানে চলতে হবে। অর্থাৎ ডেল এইচ মিক্স, ডেল এইচ জানো তো, এনথালপি, এনথালপি বেটা, এনথালপি, এনথালপি অর্থাৎ শক্তির কোনো পরিবর্তন হওয়া যাবে না, শূন্য হতে হবে। নেক্সট ডেল ভি মিক্স, অর্থাৎ আয়তনের কোনো পরিবর্তন হওয়া যাবে না, সেটাও শূন্য হতে হবে, বুঝতে পারলা, একই না? নেক্সট আরেকটা জিনিস আছে, যে পরীক্ষালব্ধ এবং তাত্ত্বিক বাষ্পচাপের পার্থক্য অর্থাৎ ডেল পি, সেটাও শূন্য হতে হবে। কি হতে হবে? সেটাও কিন্তু শূন্য হতে হবে, বুঝতে পারলাম। কিন্তু কথাটা হলো ডেল জি, যেটাকে আমরা বলি গিভস ফ্রি এনার্জি, এটা কোনোদিন শূন্য হবে না, বুঝতে পারলে? এটা শূন্য হবে না, এটা কোনোদিন শূন্য হবে না, কারণ বিক্রিয়াটা হলো, আমরা জানি যে যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বা দ্রবণ তৈরির জন্য গিভস শক্তির কি বলবো পরিবর্তন অবশ্যই ঋণাত্মক হতে হয়। এবার আমরা জানি যে গিভস ফ্রি এনার্জি নেগেটিভ হলে সেই বিক্রিয়াটা স্পন্টেনিয়াস হয়। স্পন্টেনিয়াস মানে বোঝো তো, স্বতঃস্ফূর্ত ভাবে হয়। এবার আদর্শ দ্রবণ স্পন্টেনিয়াস রিয়াকশন করে, স্বতঃস্ফূর্ত করতে আর অস্বতঃস্ফূর্ত করতে পারে, বেশিরভাগ স্বতঃস্ফূর্ত করে। তাহলে ডেলজিন মিক্স কোনোদিন জিরো তো হবেই না, তাহলে নিচেরটা সঠিক নয়। এবার আবারও একটা জিনিস বলতে হয়তো ভুল করে দিলাম, মানে দেরি করে দিলাম, যখনই কোনো কোশ্চেন দেখবা এবং সেই কোশ্চেনের পাশে যদি বলা থাকে সঠিক নয়, সেটাকে সার্কেল করে নিবা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে কোশ্চেনে যে জিনিস সঠিক না, মানে যেটা ভুল সেটা বের করতে বলেছে। দেখো ডেল এইচ মিক্স জিরো হতে হবে, ডেল ইউ মিক্স অর্থাৎ ইন্টারনাল এনার্জি, এবং ডেল পি যেটা আর কি বললাম একটু আগে, এই যেটা একটু আগে বললাম না, যে বাষ্পচাপ, সরি, পরীক্ষালব্ধ এবং তাত্ত্বিক বাষ্পচাপের যে পার্থক্য সেটাও শূন্য হতে হবে। কিন্তু ডেল মিক্স জিরো হওয়া যাবে না বেটা, তাই না? এটা অবজার্ভ, মানে তোমার হলো যেটা আমরা অবজার্ভ করি, বুঝতে পারলি, তাত্ত্বিক ভাবে আর থিওরিটিক্যাল, পরীক্ষালব্ধ ভাবে, তাত্ত্বিক আর পরীক্ষালব্ধ মান। নেক্সট ঝামা পাথর, কিউবিক স্টোন কার উদাহরণ? কিউবিক স্টোনটা হলো ফোমের উদাহরণ। কার কার উদাহরণ বেটা? ফোম, ফোম কি বলো? ফোম। এবার এই বিষয়টা জানার আগে একটা জিনিস তোমাদেরকে বলা উচিত, যেটা আমি তোমাদের প্রায় প্রত্যেকটা লেকচারেই বলি, সল্ট লেক। কি? সল্ট লেক। সল্ট লেক থেকে একটা শব্দ আসলো সল্ট, মানে সল, আর ল থেকে আসলো কি, লিকুইড, তাই না? ল থেকে লিকুইড অর্থাৎ তরল,
আর ক থেকে আসলো কঠিন। তো তরলে কঠিন, এটা হলো সল। সল্টলেকে কি তরল কঠিন টাইপের, আর সলের উল্টা হলো জেল, তাহলে এটা উল্টা, অর্থাৎ কঠিনে তরল। এটা মনে রাখার জন্য জাস্ট বললাম, মনে থাকলে ভালো। আমি জাস্ট বললাম যে এটাও আসতে পারে, তার জন্য রিভিশন করিয়ে দিলাম। বাট এগুলা প্রিমিয়াম জিনিস, সব সময় সব জিনিস শেয়ার করতে নেই, না তাও বলে দিলাম। এবার আসি ঝামা পাথর। বুঝতে পারলা, ঝামা পাথর এক প্রকার জেল না, তোমার সলও নয়, এটা এক প্রকার ফোম টাইপের জিনিস। কি ফোম? আমি বিষয়টা একটু বলি, নাহলে তোমাদের মাথায় আর কি এন্টার হবে না। ফোম কি বলতো, যেখানে তোমার কি বলবো, কঠিনটা হলো তোমার বিস্তার মাধ্যম, কঠিন হলো তোমার বিস্তার মাধ্যম, যার পরিমাণটা একটু বেশি থাকবে, বিস্তার মাধ্যম। এদিকে 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 দেখো, স্ক্রিনে দেখো, কোথায় দেখতেছো, এদিকে তাকাও। বিস্তার মাধ্যম, এবং আর যে তোমার রইলো হলো তোমার বিস্তৃত দশা, ঠিক আছে? সেটা কি বলতো, বা কঠিন তো বিস্তার মাধ্যম, তোমার বিস্তৃত দশা কোনটা? তোমার বিস্তৃত দশা ওটা হলো গ্যাস। কি? গ্যাস, বুঝতে পারলাম। এবার তোমরা জানো কি জানো না, বাট তাও একটু বলে দিই, যে এই সমস্ত জিনিস গঠন কখন হয়, বুঝতে পারলা? মানে আগ্নেয়গিরি লাভা থেকে গ্যাস বের হওয়ার সময় এই সমস্ত, এই যে ঝামা পাথর, এই সমস্ত জিনিস তৈরি হয়, বুঝতে পারলা? আগ্নেয়গিরির যে পর্বতমালা থেকে অনেক সময় আর কি লাভাটা বেরিয়ে আসে, গ্যাসটা বেরিয়ে আসে, তো তখন থেকে এই ঝামা পাথর, এই পিউবিক স্টোন গুলো বেরিয়ে আসে, ঠিক আছে? যেখানে বিস্তার মাধ্যমটা কি হয়, কঠিন, আর আমাদের বিস্তৃত দশাটা হয় গ্যাস। বুঝতে পারলাম? বুঝতে পারলে? তো তার জন্য ওই যে আগ্নেয়গিরি সামথিং বেরিয়ে আসলো, পাথর কঠিন, এবং বেরিয়ে আসলো গ্যাস, তো এইভাবে মনে রাখতে পারো ফোম ঝামা পাথর। বুঝতে পারলাম? নেক্সট, এজিআই, অর্থাৎ সিলভার আয়োডাইড, সরি, সিলভার আয়োডাইড নির্দিষ্ট পরিমাণ কোলোরীয় দ্রবণ, যেটা নেগেটিভ বলে দিয়েছে। এবার তঞ্চিত করতে তড়িৎ বিশেষ পদার্থ লাগবে। এবার আমরা জানি যে কোনো সল, কোনো কোলোরীয় দ্রবণকে, সরি, তঞ্চিত করার জন্য যদি একবার বলে দেয় সেটা নেগেটিভ, তার জন্য আমাকে নিতে হবে পজিটিভ আধান। কি নিতে হবে? পজিটিভ আধান। এবং পজিটিভ হলে চলবে না, আধানের যে নাম্বারটা সেটাও আমাকে বেশি হতে হবে। যেমন এখান থেকে আমি দেখতে পাই সোডিয়ামের আধান হলো Na প্লাস, বেরিলিয়ামের আধান হলো Ba2 প্লাস, আর অ্যালুমিনিয়াম আধান হলো Al3 প্লাস। তাহলে তঞ্চন হওয়ার জন্য প্রথমে আমি একে বেছে নিব, তারপর একে, দেন একে। অর্থাৎ অ্যালুমিনিয়াম 3 প্লাস 3 মারবে বেরিয়াম 2 প্লাসকে, দেন এটা 3 মারবে সোডিয়াম প্লাসকে। কে বলেছে? সুলজি-হার্ডি নিয়ম অনুসারে। তাহলে উত্তর হবে আমাদের সি নাম্বারই দেখতে পাচ্ছি, অ্যালুমিনিয়াম, বেরিয়াম, সোডিয়াম। 7 হয়ে গেল। এবার 8 নাম্বার বলেছে যে কোন শর্তগুলির সাপেক্ষে টিন্ডাল প্রভাব পরিলক্ষিত হয়? বিস্তার দশার কণার ব্যাস ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা ক্ষুদ্র হবে। আচ্ছা, এটা পড়ার আগে তোমাদের একটু থিওরি পড়ি, তারপর তোমরা নিজে আশা করি বলতে পারবে জিনিসগুলো কি আসে, তাই কি না? তাই কি না? দেখো, বিস্তৃত যে দশা থাকে আর কোলোডীয় যে টিন্ডাল ইফেক্টটা, এটা সবাই প্রদর্শন করতে পারে না, প্রকৃতি দমন করে না, মেনলি আর কি কোলোডীয় দ্রবণ করে এবং প্রলম্বনই করে, ঠিক আছে? দেখো, টিন্ডাল ইফেক্ট শো করার দুটো শর্ত আছে। শর্ত নাম্বার এক, যে বিস্তৃত যে দশা আছে না, এই বিস্তৃত দশার কণার, এদিকে আবার আবার কোথায় তাকাচ্ছিস, এদিকে তাকা। হ্যাঁ, বিস্তৃত দশা কণার যে ব্যাস আছে, সেটার আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা যে রয়েছে, তার তুলনায় কি হতে হবে? তার তুলনায় খুব বেশি ছোট হওয়া কিন্তু চলবে না। কি? খুব বেশি ছোট হওয়া চলবে না। এটা আমি আমার মতো বানিয়ে লিখছি। কি? খুব বেশি ছোট হওয়া চলবে না, বরঞ্চ যে কাছাকাছি আর সামান্য বড় হতে হবে। বুঝতে পারলে? কি হতে হবে? কাছাকাছি হতে হবে, আর সামান্য বড় হলেও কোনো ক্ষতি নেই। বুঝতে পারলা? ব্যাস, কার ব্যাস? কার ব্যাস বলছি? বিস্তৃত দশা কণার ব্যাসটা কার থেকে? কার থেকে? আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে। বুঝতে পারলা? কি হতে হবে? ছোট, ছোট হওয়া চলবে না, কিন্তু কাছাকাছি আর মাঝ, কাছাকাছি কাছাকাছি হলে ভালো, আর সামান্য বড় হলেও কোনো ক্ষতি নেই। এটা হলো শর্ত।
আরেকটা আছে শর্ত, যে বিস্তৃত দশা আর বিস্তার যে মাধ্যম রয়েছে, বিস্তৃত দশা আর যে বিস্তার মাধ্যম যে রয়েছে, ওই বিস্তার এই মাধ্যমের যে প্রতিসরাঙ্কের মান আছে না, প্রতিসরাঙ্ক যেটাকে বলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, কি বলি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর আই, বুঝতে পারলা, বুঝলে কি বুঝলো না? এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আছে, এদের মানের মধ্যে যথেষ্ট পার্থক্য থাকতে হবে, বুঝতে পারলা, যথেষ্ট পার্থক্য থাকতে লাগবে, হ্যাঁ কি না? বুঝলা কি বুঝলে না? এই বিস্তৃত দশা, এমা কোথায় চলে গেল, বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অত প্রতিসরাঙ্কের মধ্যে বেশ বেশ বড় চড়ো, একদম বড় চড়ো মানের পার্থক্য থাকতে লাগবে। আশা করি বুঝতে পারলাম, বুঝতে পারলাম। এবার এটা, এর উপর ভিত্তি করে তোমরা উত্তরটা আশা করি পারবা। দেখো, বিস্তৃত দশা বিস্তার মাধ্যমে প্রতিসরাঙ্কের মানের মধ্যে যথেষ্ট পার্থক্য বর্তমান, প্রতিসরাঙ্ক সমান হওয়া যাবে না, এবং বিস্তৃত দশা কণার ব্যাস ব্যবহৃত আলোক তরঙ্গদের অপেক্ষা অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র নয়। তাই উত্তর কি হলো? উত্তর কি হলো আমাদের? বলেছে 2 আর 4 নাম্বারটা আমার ঠিকঠাক বলে মনে হচ্ছে, 2 আর 4, তাই না? কারণ অতি ক্ষুদ্র নয়, অল্প ক্ষুদ্র হবে আর কাছাকাছি হতে হবে, আর বেশি হলেও কোনো সমস্যা নেই। নেক্সট, সবচেয়ে বেশি স্থায়ী নোবেল গ্যাস হাইড্রাইডটা, কি বলছে, সবচেয়ে বেশি স্থায়ী নোবেল গ্যাস হাইড্রাইডটা, দেখো, এটার উত্তর হবে তোমার ক্রিপ্টন এবং 4 অণু জল। কি হবে? ক্রিপ্টন এবং 4 অণু জল। বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না? এবার কেন, সেটা একটু বলে দিই। দেখো, আমাদের যে ভারী যে নোবেল গ্যাসগুলো রয়েছে, আমরা জানি নোবেল গ্যাস হলে কি হয়, হে না, আর কৃপা, সরি, হেনা আর কৃপা যাবে রেড রোডে, তাই না? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, 18 নম্বর গ্রুপ। এই 18 নম্বর গ্রুপের মধ্যে ভারী যে নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে, ভারী নিষ্ক্রিয় গ্যাস কারা কারা, হাইলাইট করে দিচ্ছি। জেনন রয়েছে, তাই কি না? তারপর তোমাদের ক্রিপ্টন রয়েছে, তারপর তোমাদের আর্গন রয়েছে। এদিকে আবার কোন দিকে তাকাচ্ছ? এদিকে তাকাও, হ্যাঁ, স্ক্রিনে তাকাও। এই যে সমস্ত মূল্য রয়েছে না, এরা জলের সাথে বিক্রিয়া করে এবং আবদ্ধ হয়ে খাঁচা জাতীয় যৌগ, যেটাকে আমরা বলি ক্ল্যাথরেট যৌগ, ক্ল্যাথরেট যৌগ, খাঁচা জাতীয় যৌগ গঠন করে, ক্ল্যাথরেট যৌগ গঠন করে, বুঝতে পারলা? কিন্তু এর মধ্যে সব থেকে বেশি যেটা সুস্থিত লাভ করে সেটা হলো, মানে ক্ল্যাথরেট যৌগ, মানে খাঁচা জাতীয় যৌগ তৈরি করে সব থেকে ভালো সুস্থিত লাভ করে, মানে স্টেবিলিটি গেইন করে, বুঝতে পারলা? একটা হলো ক্রিপ্টন, আর একটা হলো জেনন। একটা হলো ক্রিপ্টন, আর একটা হলো কি, জেনন। বুঝতে পারলাম, বুঝতে পারলে কি বুঝতে পারলাম না? তো ক্রিপ্টনটা হলো তোমার এই যে দেখতে পাচ্ছ, আর জেননটা হলো এটা। এবার জেনন 6 অণু জল, ক্রিপ্টন আবার 4 অণু জল। এবার বলছে সব থেকে স্থায়ী নোবেল গ্যাসটা হলো ক্রিপ্টন। তাহলে দাদা তোমার প্রশ্ন এটা হতে পারে, তোমাদের মনে হতে পারে যে তুমি তো একটু আগে বললে ক্রিপ্টন আর জেনন সব থেকে ভালো আর কি ক্ল্যাথরেট যৌগ তৈরি করে, আর্গনও আছে, ক্রিপ্টনও আছে, জেননও আছে, একই না? বুঝতে পারলে কি বুঝতে পারলে না? তাহলে তাও তুমি ক্রিপ্টন বলতেছো কেন? হ্যাঁ, এবার বিষয়টা হলো, তুমি যদি ভাবো উপর দিক থেকে ভাবো কি জানো, যে উপর দিক থেকে যত নিচের দিকে যায়, কি, যত উপর দিক থেকে আমরা নিচের দিকে যাব, যত আমরা উপর দিক থেকে নিচের দিকে যাব, আপ টু ডাউন যাব, সাইজ কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে জেননের সাইজটা তুলনামূলকভাবে, আর এটা কেন, এটা তেজস্ক্রিয়, এটা বাদ দাও। এবার জেননের সাইজটা একটু বেশি, আর জেননের সাইজটা বেশি হওয়ার কারণে ক্রিপ্টনের তুলনা, মানে ক্রিপ্টনের তুলনায় একটু কম স্থায়ী, মানে ক্ল্যাথরেট যৌগ তৈরি করে মানলাম, কিন্তু কম তুলনামূলকভাবে স্থায়ী হাইড্রাইড গঠন করতে পারে, বুঝতে পারলা? তো তার জন্যই আমি বললাম যে ক্রিপ্টনটা উত্তর। ঠিক আছে, বুঝতে পারলাম আশা করি। তো সাইজের একটা ব্যাপার আছে, তার জন্যই বললাম। মানে 9 নম্বর হয়ে গেল। এবার 10 নম্বর দিকে, প্রশ্নের দিকে যায়। কি বলেছে? বলেছে টেট্রা হ্যালাইড, টেট্রা হ্যালাইড 16 নম্বর গ্রুপের যে টেট্রা হ্যালাইড গুলো, ওরা ওদের সংকরণ অবস্থায় টেট্রা হ্যালাইড, যেমন ধরো অক্সিজেনই আছে, এস আছে, তারপর সেলেনিয়াম আছে, টেলোরিয়াম আছে, টেট্রা হ্যালাইড। ধরো আমি সালফারকে নিচ্ছি, টেট্রা হ্যালাইড মানে বোঝো তো, 4টা ধরো হ্যালোজেন যুক্ত হয়েছে, তাহলে এটারই একটা উদাহরণ হিসেবে আমরা যদি জেড বের করি, তাহলে হাফ অফ 18 নম্বর 16 নম্বর গ্রুপে ছিল 6, আর কয়টা আছে টেট্রা হ্যালাইডের জন্য 4, তাহলে কত দাঁড়ালো? 10 দাঁড়ালো।
10কে যদি দুইটায় ডিভাইড করি তাহলে কত দাঁড়াবে 5, আর 5-এর জন্য হাইব্রিডাইজেশন হবে sp3d, তাই কি না? তাহলে উত্তর হবে sp3d, তাই কি না? বাট তাও যদি তোমাদের রিভিশনের জন্য একটু বলি যে sp3d উৎপন্ন তো হলো, লোন পেয়ারটা কত উৎপন্ন? লোন পেয়ার উৎপন্ন হবে জেড যেটা বেরিয়েছে সেখান থেকে আমাদের 4 বিয়োগ করবো, কত আসবে 1। আর sp3d দেখতে কেমন হয় জানো তো? সমোসা টাইপের। কেমন হয়? সমোসা টাইপের, অর্থাৎ সমোসা না, মানে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, তাই না, ট্রাইগোনাল বাইপিরামিডাল। কিন্তু তার মধ্যেও লোন পেয়ার দেওয়ার ফলে ওদের আকৃতির পরিবর্তন হয়। কেমন হয় পরিবর্তন দেখো, তাহলে এস থাকবে মাঝে, একটা লোন পেয়ার আমি দিয়ে দিলাম, উপরে আছে তোমার ফ্লোরিন, এদিকে একটা ফ্লোরিন, এদিকে একটা ফ্লোরিন, আর নিচে একটা ফ্লোরিন। বুঝতে পারলাম? বিকৃত চতুস্থলক এক কথায়। কি? বিকৃত চতুস্থলক। ঠিক আছে, বিকৃত চতুস্থলক। তাহলে কিন্তু হাইব্রিডাইজেশন কোশ্চেন চেয়েছে, তাহলে উত্তর sp3d হবে, তাই না? চলো নেক্সট পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 11 নম্বরে কি বলেছে, বলেছে XeF2 এবং Fe-Y3 কোন যৌগের অস্তিত্ব আছে এবং এখানে x আর y যৌগগুলি কি কি হতে পারে। দেখো আমি যদি প্রথমে Fe(x2) কে নিয়ে আলোচনা করি, তাকে নিয়ে Fe(x2) কে নিয়ে আলোচনা করি। এবার বিষয়টা হলো Fe(x2) যদি তুমি দেখো, Fe(x2) তে Fe+2 অবস্থায় আছে, আর Fe(x3) তে Fe+3 অবস্থায় আছে, হ্যাঁ কি না? ঠিক কি না? এবার তুমি যদি ভালো করে দেখো যে এই যে Fe3+, Fe3+ আর Fe2+ এর মধ্যে স্টেবিলিটি যদি দিক থেকে দেখো, আমরা জানি লোহার হলো স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, লৌহ, অর্থাৎ 26, 3d6, 4s2। তাহলে স্টেবিলিটি সব থেকে বেশি হলো কে বলতো? Fe3+। কিন্তু কিন্তু স্টেবিলিটির দিক থেকে বলেনি এখানে, এখানে চেয়েছে তোমার যে কোন ধরনের কি বলে হ্যালোজেনরা যুক্ত করলে এদের অস্তিত্ব ভালো হবে, এক কথায়, তাই না? কোশ্চেনটা এটা চেয়েছে, বুঝতে পারলা? এবার আমার নজর পড়ে সব থেকে আগে আয়োডিনের উপর। আয়োডিন হলো এমন একটা হ্যালোজেন যার সাইজটা তুলনামূলকভাবে অন্যান্য হ্যালোজেনের তুলনায় বেশি, হ্যাঁ কি না? বুঝতে পারলি কিনা? এবার এই আয়োডাইড আয়নটা, আমরা আয়োডাইড মাইনাস ধরি, কারণ কারণ মাইনাসটা অর্থাৎ অ্যানায়নটাই এর সাথে যুক্ত হবে কাটায়নিস, তার জন্য আয়োডাইড আয়নটাই আমাকে নিতে হবে, আয়োডাইড। বুঝতে পারলা? এই হলো তীব্র বিজারক টাইপের। কি? তীব্র বিজারক। কি বেটা? তীব্র বিজারক। তীব্র বিজারক মানে এ কি করে বলতো? যখনই ধরো আমি Fe3+ এর সাথে যুক্ত করলাম, কারণ চার্জ বেশি, আকর্ষিত বেশি হবে, Fe3+ এর যুক্ত হয়ে Fe2+ এ কনভার্ট করে দেবে, মানে ওই Fe3+ এ থাকতেই দিবে না ওই ব্যাটাকে, Fe3+ এ কনভার্ট করে দেবে, বুঝতে পারলা? কিন্তু ফ্লোরাইড, ব্রোমাইডের ক্ষেত্রে Fe(x2) এবং Fe(y2) যেমন ভাবে আছে তেমন ভাবেই থাকবে, কোনো চেঞ্জ করার, কোনো পরিবর্তন হওয়ার কোনো দরকার নেই, মানে চেঞ্জ হবে না এখন, বুঝতে পারলা? চেঞ্জ হবেই না। তাহলে Fe(x2) এবং Fe(y3) যৌগগুলির অস্তিত্ব তাহলে কোথায় আছে? কোথায় থাকতে পারে? স্বাভাবিক ব্যাপার, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, সে নেই। কারণ এখানে কি, একবার ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন দিয়েছো, এখানে আবার ফ্লোরিন দিয়েছো, কেন ক্লোরিন তো হয়, কেন ব্রোমিন তো হয়, যেটা 1 নম্বর অপশানে আছে। আর এখানে দেখো আয়োডিন দিয়েছে, আয়োডিন তো হবেই না, এখানে ক্লোরিন ব্রোমিন, তো ফ্লোরিন কি দোষ করেছে? তাহলে উত্তরটা হলো এগুলো একটা হবে না, উত্তরটা হবে এটা, অর্থাৎ Fe(F2) সবই হবে। আর এরা Fe2+ কে পরিবর্তন করে অন্য কোনো Fe3+ বা Fe3+ কে পরিবর্তন Fe2+ এ কনভার্ট করে না, ঠিক আছে? আর আশা করি তোমরা জানো যে Fe2+ যদি Fe3+ এ কনভার্ট হয়, Fe3+ Fe2+ এ কনভার্ট হয়, এটাকে কি বলে? জারণ সংখ্যা কমে গেলে কি বলে ওটাকে? ওটাকে বিজারণ বলে। কি বলে? বিজারণ। আর বিজারণে যারা অংশগ্রহণ করে তাদেরকে কি বলে? জারক পদার্থ বলে। কি বলে? জারক দ্রব্য। আমরা জানি এটা, আমরা এক্সট্রা ভাবে আমি তোমাদেরকে পুড়িয়ে দিলাম, ওটা বিষয় না। এবার চলো 12 নম্বরের কোশ্চেন। দেখো 12 নম্বরে কি বলেছে, নাইট্রোজেন দিয়েছে, তারপর সিসাইল একটা যৌগ দিয়েছে, খুবই সুন্দর, ভালো কথা। এবার এর মধ্যে আবার CH3 লুইস ক্ষারকত্ব বেশি। এটা তো ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের পি ব্লকের কোশ্চেন তোমাদের দিয়েছে এখানে, হ্যাঁ, থাকে, কোনো ব্যাপার না, ঠিক আছে। দেখো চলো শুরু করি। এবার যেহেতু এটা ক্লাস 11-এর তোমাদের পারার কথা, কিন্তু তাও একটু হেল্প করে দিচ্ছি, সম্পূর্ণটা বলবো না, তোমরা করবা।
আমরা জানি পি পাই ডি পাই ব্যাক বন্ডিং কাদের মধ্যে হয়, যাদের মধ্যে পি অরবিটাল আরেকটার মধ্যে হলো ব্যাক এন্ড ডি অরবিটাল থাকবে, এবং তাদের পাই পাই অরবিটালের মধ্যে ওভারল্যাপিং হবে, তাদেরকে আমরা হলো পি পাই ডি পাই ব্যাক বন্ডিং বলবো। ঠিক আছে, এবার বিষয়টা হলো যদি পি পাই ডি পাই ব্যাক বন্ডিংটা হয় তাহলে কি হয়, আর না হলে কি হয় সেটা আমাদের জানতে হবে। এটা আমি তোমাদের একটু বলে দিই যে এই যে সিএস3 যৌগটা রয়েছে না, কোথায় আছে দেখাচ্ছি দাও, এই যে সিএস3, ঠিক আছে, এই নাইট্রোজেনের মাথায় হলো লোন পেয়ার আছে, এই নাইট্রোজেনের মাথায় কি আছে, এই নাইট্রোজেনের মাথায় কি আছে, লোন পেয়ার আছে, এই নাইট্রোজেনের মাথায় কি আছে, লোন পেয়ার আছে, বুঝতে পারলা, কি আছে, লোন পেয়ার আছে। এই লোন পেয়ারটা থাকার কারণে এই খুব খুব অনায়াসে এই লোন পেয়ারটা দিয়ে দিতে পারে। আর কেউ যদি লোন পেয়ার দিয়ে দেয়, লোন পেয়ার যদি দিয়ে দেয়, কেউ যদি লোন পেয়ার দিয়ে দেয়, কেউ যদি লোন পেয়ার দিয়ে দেয়, তাহলে উহাকে আমরা কি বলবো বেটা, উহাকে আমরা বলবো লুইস খার। আচ্ছা এবার বলে দাদা লুইস খারই চিনি না, তাহলে তো ভাই মহা বিষয়, তাই না, মানে মহা মুশকিল। ঠিক আছে চলো পড়িয়ে দিই। লুইস বেস, বেস মানে বের করে দিবে, কি বের করে দিবে, এল দিয়ে লোন পেয়ার। এই লোন পেয়ার যদি বের করে দেয় বা কাউকে ত্যাগ করে দেয় বা কাউকে দিয়ে দেয়, যে দিয়ে দেয় তাকে আমরা বলি লুইস বেস, আর যে নেয় অর্থাৎ অ্যাকসেপ্ট করে তাকে আমরা বলি লুইস অ্যাসিড। এ থেকে অ্যাকসেপ্ট করবে, অর্থাৎ যারা লোন পেয়ার গ্রহণ করবে তাদেরকে আমরা বলবো লুইস অ্যাসিড, আর যারা লোন পেয়ার ত্যাগ করে দিবে, বের করে দিবে, তাদেরকে আমরা লুইস বেস বলবো। খুবই স্বাভাবিক বিষয়। এবার কথা হলো পি পাই ডি পাই যদি ব্যাক বন্ডিং করে, লোন পেয়ারটাকে পি পাই ডি পাই ব্যাক বন্ডিং এ অংশগ্রহণ করা দেয়। এবার সিলিকন দেখতে পাচ্ছ সিসেল গ্রুপে পি পাই ডি পাই ব্যাক বন্ডিং করে, এবার লোন পেয়ার তো তাহলে থাকলো না, কারণ তারা বন্ধনে অংশগ্রহণ করিয়ে দিয়েছে, তাদের কাছে ফ্রি লোন পেয়ার থাকলো না। আর ফ্রি লোন পেয়ার যদি নাই থাকে তাহলে লোন পেয়ার দিবে না কাউকে, আর লোন পেয়ার যদি নাই দেয় তাহলে ক্ষারকত্ব কমে গেল এটা না, তাহলে তার জন্য এই এর ক্ষারকত্ব বেশি। তাহলে বিবৃতিটা সঠিক, কারণ হলো NiH3 যোগে এন এর মধ্যে পি পাই ডি পাই ব্যাক বন্ডিং ঘটে। হ্যাঁ, কারণ পি পাই ডি পাই ব্যাক বন্ডিং এর ফলেই তো লোন পেয়ার হলো, লোন পেয়ারটাই তো হলো ওই যে পি পাই ডি পাই ব্যাক বন্ডিং এ অংশগ্রহণ করে, আর অংশগ্রহণ করার ফলে তাহলে পরবর্তীতে লোন পেয়ার কি থাকলো না, হাওয়া হয়ে গেল। মানে লোন পেয়ারটা অংশগ্রহণ করলো, ব্যাপারটা হলো ধরো রাজার রাজত্বে 10 জন আর কি সিপাহী ছিল, যুদ্ধে পাঠিয়ে দিল, 10 জন সিপাহীকে যুদ্ধে পাঠিয়ে দিল, এবার ধরো আবার আক্রমণ করলো, এবার রাজাকে বাঁচাবে কি, কারণ 10 জন সিপাহী তো চলে গেল না। ঠিক তেমনি যেহেতু সিলিকনের ডি অরবিটাল এবং এন এর পি অরবিটাল আছে, এই ডি এবং পি অরবিটালের মধ্যে পাই পাই বন্ধনের কি হলো, ওভারল্যাপিং হলো, আর এই ওভারল্যাপিং এর জন্য হেল্প করেছে কে, লোন পেয়ার, নাইট্রোজেনের লোন পেয়ারটা অংশগ্রহণ করেছে। তাহলে নাইট্রোজেনের লোন পেয়ার তো খরচা হয়ে গেল না, তাহলে নাইট্রোজেনের লোন পেয়ার তো নেই, আর যদি লোন পেয়ার নাই থাকে লোন পেয়ার তাহলে দান করবে না, আর লোন পেয়ার যদি দান না করতে পারে সে লুইস ক্ষারকত্ব না কমে গেল না, সে অ্যাকসেপ্ট করবে তো। আর পরবর্তীতে তো এখানে তো টিপা টিপায় কোনো ব্যাকবন্ডিং কোনো কোনো কথাই উঠতেছে না, তাহলে এর ক্ষারকত্বটা জাদা, কিসের জন্য, পিপাই ডিপাই তো মেন কারণ। তাহলে একদম প্রথমটাই কারণ যে এস এবং আরটা সঠিক এবং তার ব্যাখ্যাটাও সঠিক, হ্যাঁ কি না, বুঝতে পারলে কিনা, এদিকে এদিকে বুঝতে পারলে কিনা, হ্যাঁ। 6 নাম্বার, দেখো 6 নাম্বারে কি বলেছে, একটি যৌগ দিয়েছে কপার সালফেট দ্রবণের সাথে বিক্রিয়া করে বাদামি বর্ণের সরি অধাক্ষেপ তৈরি করে, অধাক্ষেপের সাথে Na2H2O3 হাইপো দ্রবণ যোগ করে এটা বর্ণহীন হয়ে যায়, এই যৌগটি কি চাইছে, বা তোমাকে বের করতে বলেছে। দেখো কপার সালফেট দিয়েছে না, আচ্ছা কপার সালফেট CuSO4, এবার ওর সাথে এমন কি যোগ করব যে একটি বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি হয়। দেখো এর সাথে আমরা যদি পটাশিয়াম আয়োডাইড যোগ করি, তো পটাশিয়াম আয়োডাইড যোগ করলে আমাদের উৎপন্ন হয় Cu2I2, যেটাকে আমরা বলি, যেটার কালার হলো সাদা এবং কালচে বাদামি বর্ণের অধক্ষেপ, এবং তার সাথে উৎপন্ন হয় I2, বুঝতে পারলা কি উৎপন্ন হয়, I2, কি উৎপন্ন হয়, I2, ঠিক আছে। এই এই যে I2 অর্থাৎ আয়োডিন, এই আয়োডিনটার কালার জানো কি হয়, বাদামি কালার, কি হয়, বাদামি, বাদাম বাদাম। এই I2 যখন আমাদের এই হাইপো দ্রবণ, কি দ্রবণ, Na2H2O3 যে হাইপো দ্রবণের সংস্পর্শে আসে, তখন এটা টাইট্রেশন যদি করি আমরা, কি করি, টাইট্রেশন, তো টাইট্রেশন করলে কি হবে, দ্রবণটা কি হয়ে যাবে, বর্ণহীন একটা সোডিয়াম টেট্রাথিওনেটে কনভার্ট হবে, কিসে হবে, একটা বর্ণহীন, যেটা আর কি ওটাই তো চেয়েছে, জাস্ট ওটা তো চাইনি যে কিসে কনভার্ট হলো, কি সোডিয়াম
যতটুকু মনে পড়তে, সোডিয়াম টেট্রা, টেট্রা কি থিওনেট যোগে কনভার্ট হবে, বুঝতে পারলা? তাহলে উত্তর হবে আমাদের কে আই। নেক্সট, পরবর্তী, কোনটির আয়নন বিভব সর্বনিম্ন? আচ্ছা, খুবই সুন্দর। দেখো, এই সমস্ত যোগের মধ্যে আয়নন বিভব সর্বনিম্ন মানে বুঝতে পারতো, মানে আমি এনার্জি দেওয়ার কারণে একজন বলবে ঠিক আছে যে আমার ইলেকট্রনটা বের করে দে, আমাকে একটু কম এনার্জি দিলে চলবে। নাইট্রোজেনকে যদি দেখো, নাইট্রোজেন 15 নম্বর গ্রুপে আছে, তাই না? এর ইলেকট্রন বিন্যাস হলো 2s2 2p3, পি অরবিটাল অর্ধপূর্ণ, তাই না? পি অরবিটাল অর্ধপূর্ণ কিনা? এবার পি অরবিটাল অর্ধপূর্ণ কিনা, পি অরবিটাল হাফ ফিল্ড। তাহলে এই অত সহজে ইলেকট্রন বের করতে চাবে না, এখানে আয়নোশন এনার্জি তোমাকে জাদা দিতে হবে, স্বাভাবিক। হাফ ফিল্ড আছে, অত সহজে তো বের করবে না বেটা। বের করবে? বের করবে না। এবার ফ্লুরিনের কথা তুমি বাদই দাও, ফ্লুরিন তো তোমার আয়নন বিভব করবে না। ওরা হলো ইলেকট্রন ইলেকট্রন নেগেটিভিটি দেখাবে আর ইলেকট্রন অ্যাফিনিটি দেখাবে। তাহলে তুমি ফ্লুরিনকে তোমার এই রেস থেকে বাদই দিয়ে দাও, বুঝতে পারলে? বাদই দিয়ে দাও। এবার নিয়নকে রাখো। আরে বেটা, নিয়ন তো 18 নম্বর গ্রুপের মধ্যে, নিষ্ক্রিয় গ্যাস। এদের তো আয়নোশন সবসময় দাদা, কারণ আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসের যতটা ইলেকট্রন থাকার কথা ততটাই আছে। এবার তুমি যদি ইলেকট্রন বের করতে হয় তুলনামূলক, তোমাকে তো এক্সট্রা এনার্জি তো হাই লেভেলে দিতে হবে। এবার আমাদের পড়ে থাকলো অক্সিজেন, তাহলে উত্তর অক্সিজেন হবে। কিন্তু তাও একটা বলে দিই, অক্সিজেন 16 নম্বর গ্রুপে আছে, তো ইলেকট্রন 2s2 2p6 হয়, 2s2 2p4 হয়। এবার অক্সিজেন তো চাইবেই যে আমাকে একটু আয়নোশন এনার্জি দাও, তাহলে আমি কি করি, 2s2 2p3 হয়ে যায়, আমি বাইরে কক্ষে অর্ধপূর্ণ হয়ে যায়। মানে ওকে এনার্জি কম দিতে হবে, বেশি দেওয়ার দরকারই নেই। ওই অল্প এনার্জি দিলেই ওই এমনিতেই বের করতে যাচ্ছে, ওই বলে আর একটা একটু এনার্জি দিলেই আমি বের করে দেবো। তাহলে সর্বনিম্ন হলো অক্সিজেনের। নেক্সট, কত 14 হয়ে গেল, মাত্র 14টা হলো রে। এবার আসি 15 নম্বরে, এসে আসি 15। হ্যালোজেন হাইড্রাসিড গুলো কোন বক্তব্যটি ভুল? আবার কোশ্চেনটা কি ভুল আগে মার্ক করে নিলাম। এবার তোমার কথা, এবার দেখো কোন বক্তব্যটা ভুল সেটা আমাকে আস্তে আস্তে এখন বের করে নিতে হবে। দেখো, আম্লিকতার ক্রম, আম্লিকতা আমরা জানি ফ্লুরিন, তারপরে ক্লোরিন, তারপর রয়েছে হলো ব্রোমিন, তারপর তারপর রয়েছে আয়োডিন। যত আপ টু ডাউন যাব, কেন যে আমার এটা তেরা হয়, যত আমরা আপ টু ডাউন যাব, ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার। কি ব্যাপার স্বাভাবিক ব্যাপারটা কি, সে এদিকে এদিকে বন্ধন যে দৈর্ঘ্য, বন্ড লেন্থ কি হবে, বৃদ্ধি পাবে। দেখতে পাচ্ছ বন্ড লেন্থ এরকম ছিল, বৃদ্ধি পেলো আস্তে আস্তে। এবার বন্ড লেন্থ যত বৃদ্ধি পাবে হাইড্রোজেন তত দূরে যাবে। এবার তাহলে একটু এনার্জি দিলে হাইড্রোজেনটা খুব প্রকাশ প্রকাশ করে বেরিয়ে চলে যাবে, অর্থাৎ এইচ প্লাস এই রূপে বেরিয়ে যাওয়ার প্রবণতা বেশি। অর্থাৎ এর এখান থেকে এইচ প্লাস যত বেরিয়ে যাবে তাহলে অ্যাসিডিক পাওয়ারটা বেশি, তাহলে বিজারক ধর্মটাও বেশি, হ্যাঁ কি না? বিজারক ধর্মটাও বেশি। তাহলে এইটা তো সবগুলো সঠিক মনে হচ্ছে না, সবগুলো তো সঠিক, এইচ আই এমন চমু টাইপের কোশ্চেন করেছে, হ্যাঁ কি না? কিন্তু এইচ এর যার বন্ধন দৈর্ঘ্যটা খুবই কম, যারা খুবই পাশাপাশি রয়েছে, এবার এদেরকে যদি ভাঙতে, মানে তাপের তুলনায় এটা ওরা হলো তাপের স্থায়িত্ব একটু বেশি। কেন? কারণ এদের আকারটা ছোট, বন্ধনটা কম, কাছাকাছি রয়েছে, তার জন্য এদের তাপীয় স্থায়িত্ব বেশি, তাপীয় স্থায়িত্বটা বেশি, তাপীয় স্থায়িত্বটা কি বেশি। কিন্তু এখানে দিয়েছে তাপীয় স্থায়িত্ব হ্রাসের কম, যে এইচএফ এর সব থেকে বেশি হতে পারে। তুমি ভুল করেছো, তাহলে উত্তর ডি। নেক্সট, এগুলা করতে হবে, এগুলো তো তোমাদেরই করার জিনিস, তোমরা পারবা, তাই কি না? না পারবা না? আশা করি তো পারবা। আমি একটা করে দিচ্ছি, ধরো F6 করে দিচ্ছি, যেটা আর কি ইম্পর্টেন্ট, আমি ওটাই করে দিচ্ছি। এক্স এর জন্য জেড যদি বের করো, হাফ আসতেছে, জেননের জন্য 8, ফ্লোরিনের জন্য 6, তাহলে আসলে হলো 14/2, তাহলে 7। তাহলে হাইব্রিডাইজেশন আসবে sp3d3। আর লোন পেয়ার যদি বের করো, 7 থেকে 6 বিয়োগ একটা লোন পেয়ার। আর sp3d হলে কেমন হয়, অষ্টতলকে, তাই না বেটা? এবার জেনন থাকতেছে মাঝখানে, ফ্লোরিন এদিকে, 6 হাতে 6টা আমি ফ্লোরিন বসিয়ে দিলাম। কিন্তু লোন পেয়ার একটা আছে, তাহলে আমরা এখানে একটা বসিয়ে দিই। তাহলে এটা হলো বিকৃত, বিকৃত কি, বিকৃত অষ্টতল। কি বিকৃত মানে বি এর উত্তর কি হবে, বি এর 1, বিকৃত অষ্টতল কি। কিন্তু কথাটা হলো অপশন গুলো না, এই যে সামথিং এগুলো ভুল টাইপ করা আছে, বুঝতে পারলা? আচ্ছা তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, অষ্টতলে কি হবে, বিকৃত অষ্টতলে কি হবে। বলছে কোন ক্ষেত্রে মিথাইল ব্রোমাইড উৎপন্ন হবে না?
কোন ক্ষেত্রে মিথাইল ব্রোমাইড উৎপন্ন হবে না? আমাদের মিথাইল ব্রোমাইড উৎপন্ন হবে না আমাদের CH3OH প্লাস Br2, এটাতে উৎপন্ন হবে না। কিসে? এটাতে উৎপন্ন হবে না, কারণ অ্যালকোহলের সাথে ব্রোমিনের বিক্রিয়া করলে এটা প্রতিস্থাপন দেয় না, না বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়াটা উৎপন্ন হয় না, যে এরকম যে না, কি বলে, কত সুন্দর যে ওইচ আসবে আর ব্রোমিনটা আমি বিআর দিয়ে HBr বের করে দেবো খুব সোজা, এরকম হয় না, এই প্রতিস্থাপন বিক্রিয়াটা এখানে হয় না। ঠিক আছে, HBr PBr3, এটা তো বোরোডিন হান্সডিকার বিক্রিয়া। এটা কি বোরোডিন হান্সডিকার বিক্রিয়া, বোরোডিন কি লিখতেছি, হান্সডিকার বিক্রিয়া। বুঝতে পারলা? মিথাইল ব্রোমাইড, এই যে মিথাইল ব্রোমাইড অর্থাৎ CH3Br, ঠিক আছে, মিথননের সাথে উৎপন্ন ব্রোমিন অ্যাড করা হয় না, এটা উৎপন্ন হবে না। নেক্সট, আরবিআই এবং এনএআই অ্যাসিটোন দেওয়া আছে, আরআই এবং NaBr উৎপন্ন হয়েছে, এটা কি বিক্রিয়া? এটা আমাদের হলো ফ্রিঙ্কেলস্টেন বিক্রিয়া। কি বিক্রিয়া? ফ্রিঙ্কেলস্টেন। ঠিক আছে, উলম্যান বিক্রিয়া কি উৎপন্ন হয়? উলম্যান বিক্রিয়া কপার ইউজ হয়, কপার ইউজ হয়, কি ইউজ হয়? কপার ইউজ হয়, তাই কি না? সোয়ার্টজ বিক্রিয়া কি উৎপন্ন হয়? Ag2F2, এই সমস্ত জিনিস উৎপন্ন হয়, ইউজ হয়, এরা এই সমস্ত ক্যাটালিস্ট ইউজ হয়, তাই কি না? তারপরে বার্নবম সিমোনিন, এটাতে তো উৎপন্ন হয় তোমাদের চৌর উৎপন্ন হয়, তাই না? চৌর অর্থাৎ এস্টার উৎপন্ন হয়। এটা তো না, এগুলো তো জানা উচিত তোমাদের, এগুলো তো নেম রিয়াকশন। আমি বারবার আমার ডায়লগ তো তোমাদের বারবার তুলে ধরি, তোমার এক্স তোমার জীবনে ফিরে আসুক না আসুক, পরীক্ষা হলে তোমার নেম রিয়াকশন কিন্তু আসবে বেটা, এটা অন্তত মাথায় নিও। নেক্সট, 19 নম্বর কোশ্চেন। কত? 18 আর 19। দেখো কি বলেছে, ব্রোমিন এবং H2, তো এরা হলো মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া করবে, একদম চাকাস করে তোমাদের বেঞ্জিন রিংয়ে সিএনটাকে তো আক্রমণ করবে না, আক্রমণ করবে হলো এই বেনজাইলিক যে কার্বনটা রয়েছে বা আলফা কার্বনটা, ঠিক আছে, এই যে এই হাইড্রোজেনকে অ্যাটাক করবে। হাইড্রোজেনটাকে আমরা খুলে লিখতেছি, খুলে লিখে এখানে হাইড্রোজেনটা নিচের দিকে লিখলাম আর CH3টা পাশের দিকে দিয়ে দিলাম, তো বিআর2 সুন্দরভাবে ও সামনে আসলো, ঠিক আছে, টাক করে এইচকে নিয়ে ধরে নিয়ে চলে গেল, তাহলে একটা বিআর এখানে পড়ে থাকতেছে, তাহলে পরবর্তী আমাদের স্ট্রাকচারটা কি দাঁড়ালো? বেনজিন, এখানে CH, Br, বেনজালিক কার্বনে, আর এদিকে CH3, আর এদিকে CN যেমন ছিল তেমন, তাই তো? চলো নেক্সট পেজে যাওয়া যাক। বাপরে ভাই, মশা কামড়াচ্ছে। দেখো 20, PH CH2Br, তাই কি না? PH CH2Br, এটা তোমার তোমার মতে এটা কি উৎপন্ন হতে পারে? তোমার মতে এটা কি, কি বিক্রিয়া? আমার মতে তো এটা মনে হচ্ছে তোমাদের বাড়ির কাজ দেওয়া উচিত, যেটা অন্তত তোমরা তো করো, একটা তো করো, বাট তাও একটু বলে দিই, দেখি তোমরা পারো নাকি। মিথাইল 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি ইজ ইকুয়াল টু SN2 রিয়াকশন, এবার তোমরা জানো, দেখি পারো নাকি, তোমরা বাড়ির কাজ, এটা তোমরা বাড়িতে করো। নেক্সট, দুটো যোগ দেওয়া আছে, দুটো যোগের মধ্যে আমরা শনাক্তকরণ করব, মানে আমরা পার্থক্য নিরূপণ করব হলো কি, সিলভার নাইট্রেটের মাধ্যমে। কিসের মাধ্যমে? সিলভার নাইট্রেটের মধ্যে পার্থক্য নিরূপণ করা যায়। কিসের জন্য করা হয় সেটা বলে দিচ্ছি। দেখো এই যে যৌগটা রয়েছে, এই যৌগটার মধ্যে এরা হলো কি হয়, রেজোনেন্সের মাধ্যমে এদের মধ্যে যে কার্বন, কার্বন এবং ক্লোরিনটা, এটা হলো আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ হয়। এখানে আংশিক দ্বিবন্ধন চরিত্র দেখা যায়, দেখা যায় কিনা আংশিক দ্বিবন্ধন চরিত্র দেখা যায়। তার জন্য বন্ধনটা কি একটু স্ট্রং টাইপের, বন্ধনটা কি একটু স্ট্রং টাইপের, একটু ভাঙাটা একটু কষ্টদায়ক হয়ে যাবে। কিন্তু কথাটা হলো এখানে, এখানে এখানে কোনো এরকম কোনো ব্যাপার নেই, এখানে এখানে ওরকম কোনো ব্যাপার নেই, যার কারণে এই AgCl এর সাথে বিক্রিয়া করে আমরা AgCl, মানে সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে AgCl অনায়াসে পেরে যাবো, কারণ এখানে ওই দ্বিবন্ধনের কোনো চরিত্রের ব্যাপার নেই, বন্ধনটা এখানে দুর্বল রয়েছে, মানে এখানে বন্ডটা দুর্বল রয়েছে কার্বন এবং ক্লোরিনের মধ্যে, খুব সহজে ব্রেক হয়ে যাবে, তার জন্য আমরা সিলভার নাইট্রেটের মাধ্যমে এটা আমাকে আলাদা করতে পারবো। 21 হয়ে গেল, এবার 22 নম্বরে আসি। ক্ষার দ্বারা আমরা ইথারের বিভাজন ঘটে না, কিন্তু বিবৃতি দিই, সাইক্লিক ইথারের বিভাজন ক্ষারের উপস্থিতিতে, কি বলছে,
এটাই তো মানে এটাই তো ছিল না, কি ছিল এটা? 21 নাম্বার, এটা কোনটা? 21 নাম্বারটাতে এটা এটা গেল। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দেখো, সাধারণত কি জানি আমরা, সাধারণত ইথার গুলো আছে, যে ইথার, এদিকে আবার বলতে হয় তোদেরকে, এদিকে তাকাও। হ্যাঁ, সাধারণত ইথার গুলো, ইথারের সংকেত জানি তো, বাঘ জিবে আর কি ডাকে, রও, আর ও আর। এবার ইথার গুলো যে যে হলো ক্ষার আর নিউক্লিওফাইলের প্রতি, কার প্রতি রে বেটা? যেমন তোর প্রতি এক্স, হ্যাঁ, যেমন আচরণ করে, তোকে যেমন উপেক্ষা করে, তোকে দেখলে যেমন পাশ কাটিয়ে চলে যায়, বা তুইও যেমন পাশ কাটিয়ে চলে যাস, কি জীবন না। এবার এই যে ইথার গুলো, কি বলবো এটাকে, ক্ষার এবং নিউক্লিওফিলিক নিউক্লিওফাইলের প্রতি কি এটা আলাদা একটা নিষ্ক্রিয় ভাব থাকে। কি থাকে? আলাদা একটা নিষ্ক্রিয় ভাব থাকে, বুঝতে পারলা? আচ্ছা, লিখে দিচ্ছি। নিউক্লিওফাইলের প্রতি অত্যন্ত নিষ্ক্রিয় টাইপের, অত্যন্ত নিষ্ক্রিয়, বুঝতে পারলা? ফলে ক্ষার দ্বারা অন্তত তুমি বিভাজন করাতে পারবা না। তাহলে ইথারের বিভাজন ক্ষার দ্বারা ঘটে না, একদম সঠিক, একদম সঠিক বেটা, বিভাজন হবে না কোনোদিন। ঠিক আছে? সাইক্লিক ইথারের বিভাজন ক্ষারের উপস্থিতিতে ঘটে। আচ্ছা 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 আচ্ছা। সাইক্লিক বিভাজন, সাইক্লিক ইথার বলতে যেমন ধরো, এই যেটা একটা সাইক্লিক ইথার, এটাকে আমরা কি বলি? ইপক্সাইড বলি। কি বলি? ইথক্সাইড না, ইপক্সাইড। আর এই ইপক্সাইড থেকে মনে পড়লো, এই ইপক্সাইডের ওপর CH3 MgBr দিয়ে সেই লেভেলের কোশ্চেন আসে। আমি মানে মানে বলতে সেটা অন্য টাইপের কোশ্চেন, মানে আমার ইচ্ছে হলো বলার। যাই হোক, এই ইপক্সাইড যে যৌগটা আছে না, ইপক্সাইড যেগুলো আমরা সাইক্লিক ইথার বলি, এর মধ্যে রিং স্ট্রেন দেখা যায়। কি দেখা যায়? রিং স্ট্রেন। এমনিতেই তো ইথারগুলো ভালো না, তার মধ্যে রিং, এমন রিং করেছে যার মধ্যে এমনিতে স্ট্যাটিক স্ট্রেন দেখা যায়, এর মধ্যে আবার রিং স্ট্রেন, কারণ রিং রয়েছে মানে বদ্ধ সিস্টেম। এই রিং স্ট্রেন কমানোর জন্য, যাতে এই স্ট্রেনটা কমে যায়, যেমন আমাদের ব্রেনের আর কি চাপটা কমানোর জন্য আমরা চা খাই, হাতে চা এবং আরেক হাতে কি একটা থাকে, ধোয়া উড়ে, তাই না? তো ঠিক তেমনি আমরা এই ইপক্সাইড যৌগের যে রিং স্ট্রেনটা কমানোর জন্য ক্ষারের সাথে, ক্ষারের সাথে কি, ক্ষারীয় মাধ্যমে কিন্তু বিক্রিয়াটা কি করতে পারবো, বলো বলো বলো। ক্ষারের সাথে বিক্রিয়ার মাধ্যমে রিং ওপেনিং বা বিভাজন কি ঘটে, খুব সহজেই ঘটে, কারণ তারা স্ট্রেন কমাতে চায়। তাহলে অবশ্যই তারা আলবাত ক্ষারের সাথে বিক্রিয়া করে রিংটা কি হবে, রিংগুলো ভেঙে দিবে, রিংটা কি দেবে, ভেঙে দিবে। যেমন তুলনামূলক যদি আমি তোমাকে এখানে দেখাই, CH3 MgBr এর মধ্যে এই CH3 নেগেটিভ, এই কার্বনকে অ্যাটাক করবে, এই অক্সিজেনটা এখানে উঠে যাবে, তাহলে পরবর্তীতে তোমাদের রিং কেমন হয়ে গেল, খুলে গেল, তাই না? অক্সিজেনটা এই হাতে, এই হাতে, এদিক থেকে চলে আসলো তোমার CH3, আর Mg বলতেছে ও এম, মানে ও মাই গড, এরকম হয়ে গেল, মানে রিংটা কাক করে খুলে গেল। কিসের জন্য? স্টেডিক স্ট্রেন তো না, রিং স্ট্রেনটা কমানোর জন্য। অর্থাৎ ক্ষারের সাথে বিক্রিয়া করে তো, সাইক্লিক ইথার অবশ্যই ক্ষারের সাথে বিক্রিয়া করবে স্টেডিক স্ট্রেন, কিন্তু আমাদের শুদ্ধ প্রিয় মনে কাদাযুক্ত, মানে কাদাহীন আমাদের যে ইথার গুলো আছে, তারা হলো নিষ্ক্রিয়, তার প্রতি, ক্ষারের প্রতি। তাহলে প্রথম বিবৃতি ভুল, দ্বিতীয় বিবৃতি কিন্তু সঠিক। প্রথম বিবৃতি ভুল, করি কিছুই তো নাই এমা। 1 নম্বর বিবৃতি ভুল, 2 নম্বর বিবৃতি সঠিক। এখানে বলেছে 1 ও 2 এর মধ্যে মধ্যে বিরোধিতা করে। আচ্ছা, দুই, দুই বিবৃতি একের কারণ, বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, বিবৃতি 1 তো সত্য, ঠিক ঠিক, বিবৃতি 2 মিথ্যা তো। হ্যাঁ, মিথ্যা তো। আমি আবার কি ভাব, তাহলে আমি কি ভাবতেছিলাম, আমি কি ভাবতেছিলাম তাহলে? 10 নম্বর, এবার আসি ফেনল। আরে তোরা আবার ভাবিস না আমি আমার আমার এক্স এর সম্পর্কে ভাবতেছিলাম, আমার এক্সই নাই। কদিন আগে নাগপঞ্চমী গেল তো, আমি দুবাই দিয়েছিলাম। এই যে তোর ফেনল আছে, এই ফেনলের মধ্যে আমরা কি দিয়ে দিলাম, CCl4, ঠিক আছে? তার মধ্যে NaOH আছে। এবার এর মধ্যে দিলে কি উৎপন্ন হয়, এটা কি বিক্রিয়া, এটা অন্তত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আমি একটু তোমাদের হিন্টস দিয়ে রাখি, এটা এটা কোলবে স্মিথ বিক্রিয়া না রাইমার টিমান বিক্রিয়া। ঠিক আছে? উৎপন্ন হয় তোমাদের দুটো প্রোডাক্ট, একটা হলো স্যালিসালডিহাইড,
অর্থ পজিশনে একটা, আর একটা হলো প্যারাতে। সাব, ঠিক না? উৎপন্ন স্যালিসাইলডিহাইড, কি উৎপন্ন স্যালিসাইল অ্যালডিহাইড। ওরে বাবা, স্যালিসাইলডিহাইড টাইপিং করতে মিস্টেক হয়েছে দাদা ভাই। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাওয়া যায়। কত আছে কোশ্চেন গেল? 23, 23 গেল না? 24 নাম্বার, হ্যাঁ 24 কই, এ ব্যাপার, কি হলো, মিস্টেক হয়ে গেল নাকি ওটা? আচ্ছা দেখি একটু দাঁড়াও, 23 নাম্বার প্রশ্ন কোথায় গেল? এটা 23 তাই না? তো 24 কোথায়? 24 হাওয়া হয়ে গেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, 24 নম্বর কোশ্চেনটা তাহলে দেখে লিখে নিয়ে আমি, দাঁড়াও আমি তাহলে পিডিএফটা ওপেন করতে হবে, একটু দাঁড়াও। হ্যাঁ পেয়েছি। আচ্ছা, 24-এ তো ই ছিল, মানে ক্রম ছিল, হ্যাঁ বুঝতে পেরেছি। একটা ওই ছিল, অর্থ পজিশন NO2 ছিল, তারপর আবার একটা উইচ মেটা পজিশনে না প্যারা পজিশনে, হ্যাঁ প্যারা পজিশন NO2 ছিল, তারপর মেটা পজিশনে ছিল, এন্ড দেন এটা অর্থ পজিশনে একটা, আর এটা হলো প্যারা পজিশন। এবার আমরা জানি অ্যাসিডিক পাওয়ার সমানুপাতিক মাইনাস আই এফেক্ট, আমরা জানি তো, জানি তো জানি না, হ্যাঁ জানি। আমরা জানি যে মাইনাস আই এফেক্ট যারা যারা শো করে তাদের অ্যাসিডিক পাওয়ার বেশি হয়। এবার কতটা হলো NO2, এরা হলো মাইনাস আই এফেক্ট শো করে, আর এরা আবার দুটা পজিশনে বেঞ্জিন রূপে যুক্ত হতে চায়, জানো তো, ওপি গ্রুপেরা, আর অর্থ আর প্যারা ডাইরেক্টিং। তাহলে দেখতে পাচ্ছি এখানে অর্থ প্যারা ডাইরেক্টিং এ NO2 পরিমাণ বেশি, তাহলে এর অ্যাসিডিক নাম্বার সব থেকে দাদা হবে, তাহলে 4 নাম্বারটা সব থেকে দাদা। এরপর তিনটার মধ্যে কোনটা? তিনটার মধ্যে অর্থ না প্যারা? প্যারা পজিশনে এদের মাইনাস আই ইফেক্টটা সব থেকে জ্যাদা হয়, মানে মেসোম্যারিক ইফেক্টের তুলনায় বেশি হয়। তাহলে দেন কি হবে? এই যে 2 নাম্বারটা সব থেকে জ্যাদা হবে, তারপরে 1 নাম্বারটা। আর মেটা পজিশন তো বসেই না, বাট তা বসেছে, কোনো সমস্যা নেই, এটা সব থেকে লাড্ডা গুড্ডা, তাই না? অর্থাৎ 4 নাম্বারটা সব থেকে বেশি, এটা দেন এটা দেন এটা দেন এটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম, হ্যাঁ কি না? চলো আমরা চলে যাই পরবর্তী ইয়ে। আচ্ছা বেটা, এটা কি বের করতে বলেছে বলো তো? এটা আমাদের নামকরণ করতে বলেছে। তো আগে তুমি ই করে নাও, নাম্বারিং করে দাও আণবিক ভরের ভিত্তিতে। ওইচ আছে অক্সিজেন, তাহলে এই 1 নাম্বার পাবে, CH2 CH3 এটা 2 পাবে, CH3 CH3 3 পাবে। তো আমরা অলওয়েজ 1 to 2 2 to 3 যাবো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের এটা হয়ে গেল ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ হলে কি হয়? আর, অর্থাৎ আর নোমেনক্লেচার হবে, কি হবে? আর হবে। এবার কতটা হলো, দেখো হয়তো তোমাদের ইয়েতে, মানে কি বলবো, প্রশ্নেতে শুধুমাত্র যে কনফিগারেশন চাইনি, আর এবং এস চাইনি, এবং তোমাদের নামও চেয়েছে, হ্যাঁ কি না? তো বিষয়টা হলো, এটার নাম কি হবে? এই কার্বনটা হলো দুটা কার্বনের পার্সপেক্টিভে পেয়েছে, তাহলে হলো 2R। বুঝতে পারলা? কি হবে? 2R। আর এটা কয়টা কার্বনে মিশেছে মোট? মিথ ইথ প্রো বিউট, অর্থাৎ বিউটান। বুঝতে পারলা? কি হবে? বিউটান। এবার ওইচটা কত নাম্বার কার্বনে আছে? 2 নাম্বার কার্বনে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে নাম্বারিং দিতে হবে টু অল, দিতে হবে টু অল। কত অল? টু অল, বুঝতে পারলাম? টু অল। ঠিক আছে, চলো নেক্সট। 27 নাম্বার, নিচের কোন বিকারকের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে না? আচ্ছা, 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো দেখা যাক। টোলেন্স বিকারের সাথে তো রিয়াকশন করে গ্লুকোজ, জানো তো গ্লুকোজের সংকেত কি আবার? না এটাই জানি না। সিএইচ, এইচ, ওইচ, এইচ, ওইচ, এইচ, ওইচ। এটা হলো আমাদের ডি গ্লুকোজ, তাই না? এই ডি গ্লুকোজ টোলেন্স রিয়াজেন্টের সাথে রিয়াকশন করে সিও মাইনাস উৎপন্ন করে, আর যেমন ছিল একটা হাত চারটা হাত, CH2OH, ঠিক আছে? আর Ag মানে সিলভারের অধকে ফেলে। এরা হলো ডি গ্লুকোজের সাথে রিয়াকশন করেই করে, ঠিক আছে? তারপর এইচএন এর সাথে রিয়াকশন করে, এইচএন এর সাথে রিয়াকশন করে উপরে উপরে কি উৎপন্ন করে? সি, তারপর উৎপন্ন করে কি বলে, CN তো আছে,
আর ডবল বন্ডের অর্থাৎ সায়ানোহাইড্রিন তৈরি করে, কি তৈরি করে? সায়ানোহাইড্রিন, মানে এইচসিএন এর সাথেও রিয়াকশন করে, সিপ বিকারের সাথে রিয়াকশন করে না। আর হলো সোডিয়াম বাইসালফাইডের সাথেও রিয়াকশন করে না। এরা NH2OH এর সাথে উৎপন্ন করে অক্সিম বানায়। কি বানায়? অক্সিম বানায়। কি বানায়? অক্সিম বানায়। তাহলে উত্তর হবে তোমার হলো বি নাম্বার এবং ই নাম্বার। তো বি আর ই আছে সি নাম্বার অপশনে। এটা দেখে নিও, তোমরা জানো যে গ্লুকোজ ডি গ্লুকোজের যে চারটা আছে না, সুপার চারটা, ওখান থেকে কোশ্চেন আসবে ভাই। তাহলে তোমার কত নম্বর কোশ্চেন হলো? 27। 27, 27-এর পর দেখি আমরা 28। ডিম সিদ্ধ হওয়ার সময় ডিমের সাদা অংশের তঞ্চন ঘটলে, ঠিক আছে, প্রোটিনের কোন গঠনটি অক্ষত থাকে? প্রাইমারি। কি থাকে? প্রাইমারি। মানে অক্ষত মানে কোনো পরিবর্তন হয় না, বুঝতে পারলা? ডিম সিদ্ধ করার ফলে প্রোটিনের ফলে যে প্রোটিনের যেটা ডিন্যাচুরেশন হয়, কি হয়? ডিন্যাচুরেশন। এতে ত্রিমাত্রিক গঠন অর্থাৎ 2 ডিগ্রি আর 3 ডিগ্রি কি হয়? ভেঙে যায়। কি হয়ে যায়? ভেঙে যায়, বুঝতে পারলা? কিন্তু অ্যামাইনো অ্যাসিডের যে সিকোয়েন্স বা যে পেপটাইড যে বন্ধন যুক্ত থাকা প্রাইমারি গঠন, ওটার কোনো পরিবর্তন হয় না, সিগমা বয়। এবার চলে আসি স্তম্ভ মেলাতে। আচ্ছা ঠিক আছে, চলো স্তম্ভ মেলাই। গ্লুকোজের সাথে যদি আমরা ব্রোমিন জল দিই, তাহলে কি উৎপন্ন হয়? নাইট্রিক অ্যাসিড দিলে কি উৎপন্ন হয়? দেখো, নাইট্রিক অ্যাসিড দিলে উৎপন্ন হয় আমাদের আহ স্যাকারিক অ্যাসিড বা গ্লুকারিকও বলে। গ্লুকারিক বলতে মানে বুঝতে পারো তো? মানে উপরেও সিওএইচ থাকবে, নিচেও সিওএইচ থাকবে, এটা হলো গ্লুকারিক অ্যাসিডের। আর গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হয় ব্রোমিন ওয়াটার দিলে, কারণ ব্রোমিন ওয়াটার হলো একটা মৃদু জারক। কি? মৃদু জারক, বুঝতে পারলা? মৃদু জারক টাইপের। আর গ্লুকোনিক অ্যাসিড কি হয়? একটা সিওএইচ এ কনভার্ট হয়, আর বাদ বাকি যেমন থাকে তেমনই আছে। তারপর নেক্সট, এইচআই দিলে কি উৎপন্ন হয়? ইনহেক্সেন তৈরি হয়, আর সোডিয়াম বাইকার্বনেটের সাথে রিয়াকশন করে না, কোনো বিক্রিয়া টিক্রিয়া হয় না। তারপর 13 নম্বর বলছে সব প্রাকৃতিক অ্যামাইনো অ্যাসিড গুলো এল বিন্যাস যুক্ত, ঠিক আছে, লিভিও রোটেটরি, ওকে মা। আর সমতরিত বিন্দুতে অ্যামাইনো অ্যাসিড গুলো যে দ্রাব্যতা সর্বনিম্ন হয়, একদম সঠিক, দুটোই সঠিক আছে। নেক্সট, নিচের পলিমারগুলির মধ্যে কোনটি প্রাণীর শরীরে থাকে? আমাদের গ্লাইকোজেন থাকে, আর সেলুলোজটা ঘাসের মধ্যে বেশি থাকে, সব থেকে ঘাস খাও, সেলুলোজ পাও। নেক্সট, নিচের মনোমারগুলির মধ্যে কোনটি জুতো পলিমার গঠন করবে না? এটা জুতো, হ্যাঁ, যুক্ত না, মুক্ত না, এটা মানে টাইপ মিস্টেক হয়ে গেছে, বুঝতে পারলে কি বুঝতে পারলে না? এটা মানে জুতো না, একটু ই টাইপ। আমার কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে কিছু কোশ্চেন মানে মিস হয়েছে, কারণ ওখানে হয়তো টাইপিং 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 হয়নি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, যদি মিস হয়ে থাকে আমাকে বলো, আমি সলভ করিয়ে দিব। হ্যাঁ আচ্ছা, 32টা তাহলে করি, আগে 32টা করি। আচ্ছা, 32টা কি বলেছে? যে নিচের মনোমার মধ্যে কোনটি আর কি জুতো পলিমার গঠন করবে না, ঠিক আছে? এটা শৃঙ্খল পলিমার কি, কেউ কোনোটাই জুতো পলিমার গঠন করবে না, কেউ গঠন করবে না। নেক্সট, নিচের কোনটি জিপ বায়োডিগ্রেডেবল টাইপের? বায়োডিগ্রেডেবল টাইপের হলো তোমার পিএইচবিবি আর নাইলন 266, মানে এ আর বি। এটা তো হবে না, এটা পলিঅ্যামাইড টাইপের, তাই না? অ্যাডিপিক অ্যাসিড আর হেক্সামিথিলিন ডায়ামিন থাকে, হবে না। নিচের কোনটি প্রাকৃতিক পলিমার নয়? প্রাকৃতিক পলিমার হলো নিওপ্রিন বেটা, এটা প্রাকৃতিক পলিমার না। উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিথিন, কি উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিথিন হলো তোমার জিগলান, একটা অনুবাদ লাগে, TiCl4 লাগবে। তারপর পলিঅ্যাক্রিলোনাইট্রাইল, কি বলছে? পলিঅ্যাক্রিলোনাইট্রাইল হলো পার অক্সাইডের একটা ক্যাটালিস্ট হিসেবে ইউজ হয়। নোভোলাক, নোভোলাক কি হিসেবে ইউজ হয়? নোভোলাক ইউজ হয় হলো অ্যাসিড আর ক্ষার, নাইলন উচ্চ উষ্ণতায় চাপে কনডেনসেশন হয়, ঠিক আছে? এই জিনিসটা একটু তোমরা দেখে নিও তো, তোমাদের একটু দেখতে বলতেছি, এই যেটা, এটা একটু দেখে নিও, হ্যাঁ। আর বাদ বাকি ঠিকঠাকই আছে, ওকে, ঠিক আছে। তো আজকের জন্য এখানেই, ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, অন্য একটা ক্লাসে। বাই বাই।